সোনামুষ্টির বন্দর দিয়ে ভারত থেকে এলো ৮ টন কাঁচামরিচ। পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না, বিশ্বাসও করে না, বললেন টুকু। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হলো বিএনপি জামায়াতের? স্বাধীন সাংবাদিকতার বড় বাধা কি, জানালেন হাসনাত আব্দুল্লাহ। ফেরত দিতে প্রশাসনের ৩ দিনের আলটিমেটাম। এবং সর্বশেষ জানাবো, আন্তর্জাতিক শর্ত মেনে উৎপাদনে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। স্বাধীন সাংবাদিকতার বড় বাধা কি, জানালেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, সাংবাদিকদের উপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন। পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, অনেক পরিশ্রমী সংবাদকর্মীদের সঙ্গে কথা বলে বোঝা যায় এর পেছনে রয়েছে গভীর কাঠামোগত সংকট। দেশের টেলিভিশনের জন্য আলাদা কোনো আইন না থাকায় সরকার চাইলে যে কোনো সময় চ্যানেল বন্ধ করে দিতে পারে। অনলাইন ও টিভি মাধ্যমে কোনো নির্ধারিত বেতন কাঠামো নেই। ঢাকার অনেক সাংবাদিক মাসে মাত্র ৮ থেকে ১০ হাজার টাকা পান, আর মফস্বলের অধিকাংশ সাংবাদিক কোনো বেতনই পান না, বরং অনেক সময় আইডি কার্ড পাওয়ার জন্য উল্টো টাকা দিতে হয়। তিনি বলেন, পত্রিকাগুলো এখনো ২০১৩ সালের অষ্টম ওয়েজ বোর্ড অনুসরণ করে, সেটিও বাধ্যতামূলক নয়, ফলে অধিকাংশ মালিক তা মানেন না। যেখানে বেতন দেওয়া হয় সেখানেও ৪ থেকে ৫ মাস বকেয়া থাকা অস্বাভাবিক নয়। চাকরির কোনো নিশ্চয়তা নেই, মালিক চাইলে যে কোনো সময় ছাঁটাই করতে পারেন। সাংবাদিকদের উপর হামলা বা হত্যার বিচার হয় না, ফলে তারা এক অনিশ্চিত জীবনে বাস করেন। স্বাধীন সাংবাদিকতার বড় বাধার কথা উল্লেখ করে এনসিপি এর নেতা বলেন, স্বাধীন সাংবাদিকতার পথে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক ও গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ। বিশেষ করে ডিজিএফআই এর প্রভাব স্পষ্ট। তাদের নির্দেশ না মানলে বিজ্ঞাপন বন্ধ হয়ে যায়, মালিকদের অন্যান্য ব্যবসায়িক কার্যক্রমে বাধা সৃষ্টি হয়, নানা ধরনের হয়রানির মুখে পড়তে হয়। তাই মালিকরা ক্ষমতার কাছাকাছি থাকতে বাধ্য হন, আর সাংবাদিকদের দিয়ে সরাসরি রাজনৈতিক দালালি করানো হয়। এর সঙ্গে রয়েছে কর্পোরেট নেক্সাস। পিয়ার পদ্ধতি মানুষ বুঝে না, বিশ্বাসও করে না, বললেন টুকু। ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বর্তমান সরকার যদিও দেরি করেছে, তারপরেও নির্বাচনমুখী হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হওয়ার কথা রয়েছে। এটা নিয়ে নানা রকম কথা হচ্ছে। পিয়ার পদ্ধতি নিয়ে তিনি বলেন, ভোট দেবে সন্দ্বীপে, প্রার্থীরা থাকবে মালদ্বীপে, এই হলো পিয়ার পদ্ধতি। পিয়ার পদ্ধতি মানুষ বুঝেও না, খায়ও না, বিশ্বাসও করে না। এই পদ্ধতি নিয়ে যারা কথা বলে তাদের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের চরিত্র মানুষ ৪৭ সালেও দেখেছে এবং পাকিস্তানের সময়ও দেখেছেন। তারা ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে যুদ্ধ করলো। শুধু যুদ্ধই করে ক্ষান্ত হননি, তারা আল-শামস আল-বদর গঠন করে আমাদের দেশের মানুষের উপর নির্যাতন করেছে। তিনি বলেন, পাকিস্তানের সেনাবাহিনীর অত্যাচার নির্যাতনের পরে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণায় এদেশের মানুষের মাঝে সাহস জুগিয়েছিল। টুকু বলেন, শেখ হাসিনার পুঁজি ছিল ৭১ মুক্তিযুদ্ধ। সেই ৭১কে শেখ হাসিনা এমন একটা পর্যায়ে নিয়ে এসেছিল, যারা আজকে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তারা আজকে মুক্তিযুদ্ধ নিয়ে চ্যালেঞ্জ করার সাহস পাচ্ছে। শেখ হাসিনার জন্য তা হচ্ছে। ২৪-এর গণঅভ্যুত্থানকে অনেকেই বলার চেষ্টা করে দ্বিতীয় স্বাধীনতা, কিন্তু বুঝতে হবে সন্তান জন্ম একবার দেয়। মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে সেটা স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা হতে পারে না। ২৪-এ বাংলাদেশের গণতন্ত্রের পথে মুক্ত হয়েছে। ২৪ ছিল হাসিনার মতো শ্রেষ্ঠ ঘৃণিত খুনিকে উৎখাত করার আন্দোলন। আন্তর্জাতিক শর্ত মেনে উৎপাদনে যাচ্ছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র। আনুষ্ঠানিক উৎপাদনের অপেক্ষায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার কারিগরি সহযোগিতায় উত্তরের জেলা পাবনার রূপপুরে দেশের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল এই বিদ্যুৎ প্রকল্পের দীর্ঘ নির্মাণযোগ্য শেষে এখন চলছে কমিশনিং এর কাজ। সম্প্রতি রূপপুর প্রকল্পের নিয়োগ ও নির্মাণ কাজে অদক্ষতা, অনিয়মের প্রশ্ন তুলে প্রকল্পটি ইতিহাসের ভয়াবহতম চেরনোবিল পরমাণু দুর্ঘটনার মতো বিপদ ডেকে আনতে পারে, এমন প্রচারণার উদ্বেগ উৎকণ্ঠা বেড়েছে। তবে প্রকল্প সংশ্লিষ্টদের দাবি, এখানে চেরনোবিলের মতো দুর্ঘটনার কোনো সুযোগ নেই। সম্প্রতি কয়েকটি গণমাধ্যমের সংবাদ ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বার্তায় জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ ও পরিচালনায় অদক্ষ ও প্রয়োজনীয় অভিজ্ঞতা ছাড়াই চিফ সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন পদে জনবল নিয়োগ ও পদোন্নতি দেওয়া হয়েছে, যা নিয়ে আপত্তি তুলে চিঠি দিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমস। অনিয়মের অভিযোগ করা হয়েছে দুর্নীতি দমন কমিশনেও। তবে প্রকল্প কর্মকর্তাদের দাবি, রোসাটম চিঠিতে প্রকল্পের নিরাপত্তা নিয়ে আপত্তি তোলেনি। চিফ সুপারিনটেন্ডেন্টের দায়িত্ব পালনে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও সুনির্দিষ্ট শর্ত পূরণের কথা জানানো হয়েছে। প্রকল্পের প্রতিটি ধাপে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা থেকে
পরবর্তী ধাপের লাইসেন্স নিতে হয়েছে। এক্ষেত্রে কর্মকর্তাদের দক্ষতা শর্ত পূরণ না হলে পরবর্তী ধাপের লাইসেন্স পাওয়া অসম্ভব। ভিত্তিহীন প্রচারণায় প্রকল্পটি ঝুঁকিতে না ফেলারও আহ্বান জানান তারা। সম্প্রতি রূপপুর প্রকল্পে ভারপ্রাপ্ত সুপারিনটেনডেন্ট পদে পদোন্নতি পান মুশফিক আহমেদ। সোনা মসজিদ বন্দর দিয়ে ভারত থেকে এলো ৮ টন কাঁচামরিচ। অতিবৃষ্টি ও বন্যার কারণে দেশের বিভিন্ন অঞ্চলে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। এতে বাজারে সরবরাহ কমে যাওয়ার কারণে দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যটির। সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানির কারণে আজকে কেজিতে 20 টাকার মতো দাম কমেছে। সারাদিনে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর দিয়ে 8.4 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পুরাতন বাজারের ব্যবসায়ী বুদ্ধ ইসলাম বলেন, কয়েকদিন থেকে কাঁচামরিচের দাম ঊর্ধ্বগতি ছিল। গতকাল কাঁচামরিচের দাম ছিল 180 থেকে 200 টাকা, কিন্তু আজকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে মরিচ আমদানির কারণে বাজারে মরিচের দাম কমে গেছে। আজকে বাজারে মরিচ বিক্রি হয়েছে 140 থেকে 160 টাকা কেজিতে। আমদানির পরিমাণ বাড়লে মরিচের দাম আরো কমতে পারে। বেসরকারি বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মইনুল ইসলাম বলেন, সারাদিনে একটি ট্রাকে 8.4 মেট্রিক টন কাঁচামরিচ ভারত থেকে বাংলাদেশে এসেছে। সোনা মসজিদ উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক সমীর চন্দ্র ঘোষ জানান, এই স্থলবন্দরটি দিয়ে কাঁচামরিচ তেমন আসে না, তবে আজকে সারাদিনে অন্যান্য পণ্যের সাথে প্রায় 8.4 মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। সাদা পাথর ফেরত দিতে প্রশাসনের 3 দিনের আলটিমেটাম। সিলেটের সাদা পাথর থেকে পাথর সরিয়ে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা পাথরগুলো ফেরত দিতে 3 দিনের আলটিমেটাম দিয়েছে উপজেলা জেলা প্রশাসন। শনিবার দুপুর 12টায় কোম্পানীগঞ্জ উপজেলার সর্বসাধারণের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভায় আরো বলা হয়, 3 দিন পরে যদি কারো কাছে সাদা পাথর পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সঙ্গে কি আলোচনা হলো বিএনপি জামায়াতের? 2 দিনের সফরে ঢাকায় এসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিনে শনিবার সন্ধ্যায় পাকিস্তান দূতাবাসে তিনি বিএনপি, জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করেছেন। এর আগে বিকেলে জামায়াত ইসলামীর 5 সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। বৈঠকে জামায়াত ইসলামীর নেতৃত্ব দেন দলের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক শেষে তাহের সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। সার্ককে সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। বৈঠকের আলোচনা প্রসঙ্গে তাহের আরো বলেন, গত 15 বছরে বাংলাদেশের পররাষ্ট্রনীতি ছিল একপেশে। আমরা মনে করি সবার সঙ্গে সুসম্পর্ক থাকা দরকার। সেই ব্যাপারে বৈঠকে দুই পক্ষে জোর দেওয়া হয়েছে। বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধির দিকে জোর দিয়ে আমরা বলেছি, আজকে সারা বিশ্বে যেসব সমস্যা হচ্ছে, বিশেষ করে ফিলিস্তিনের সমস্যা, এসব বিষয়ে যেন মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ অবস্থান নেয়। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরের দ্বিতীয় দিন আজ রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ